আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আগুনে উত্তাপ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার হিটের ম্যাচ খেলবে। র্যাঙ্কিং, শক্তিমত্তা, এবারের বিশ্বকাপে পারফরম্যান্স কিংবা এক্সপেকটেশনস যদি আমি গ্লোবালি জিজ্ঞেস করি, বিচার করার চেষ্টা করি, অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলে তুলনা করাটা এই মুহূর্তে খুব বেশি আমার কাছে মনে হয় যৌক্তিক হবে না। কিন্তু বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অনেক ধরনের আক্ষেপ থাকলেও, অনেক ধরনের ব্যর্থতার গল্প থাকলেও, অনেক না পাওয়ার গল্প থাকলেও, অনেককে বা অনেকের পারফরমেন্স নিয়ে বিশাল অসন্তুষ্টি থাকলেও খারাপ তো করেনি। 4টা ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে 3টায়। সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটায় বাংলাদেশ পরাজিত হয়েছে সেখানটায় রানের ব্যবধান মাত্র 4, এবং সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারত। কেন জিতেনি সেই আলোচনার দুটো প্রেক্ষাপট। একটা হচ্ছে আমরা কেন ভালো করিনি শুরুর দিকে, আরেকটা হচ্ছে বাংলাদেশের ডিসফেভারে অনেকটা ইন্টেনশনালি বাংলাদেশের ডিসফেভারে অনফিল্ড আম্পায়ারিং গেছে। আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ যখন নেপালের সাথে মুখোমুখি হলো, সাউথ আফ্রিকা তো বড় দল তুলনামূলকভাবে, নেপালের সাথে যখন মুখোমুখি হলো, বড় দলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স, স্নায়ুক্ষয়ী ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশ জিতে ফেলছে ম্যাচটা, সেখানটায় আম্পায়ার বড় দলের পক্ষে চলে গেলেন এবং সেই প্রেশার নিতে পারলেন না। আমি যদি এটা মেনেও নিই, বাংলাদেশ যখন নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হলো, এটা তো তুলনামূলকভাবে আম্পায়ারদের জন্য অতটা প্রেশার ম্যাচ না। সেখানটাও ওই একই আম্পায়ার স্যাম, অস্ট্রেলিয়ান আম্পায়ার, তিনি একদম শুরুর ওভারে লিটন কুমার দাসকে ফিঙ্গার রেজ করে আউট ঘোষণা করলেন। ডাউন দ্য লেগ বল চলে যাচ্ছিল, লিটন কুমার দাস অ্যাজ পার দ্য আম্পায়ার ডিসিশন দ্যাট টাইম আউট এবং রিভিউ নিয়ে শেষ পর্যন্ত জীবন রক্ষা পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ, আপনারা যদি খেয়াল করে দেখেন, শেষ পর্যন্ত কাছে গিয়েও পারলো না। সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ দলের ওই যে তাওহিদ হৃদয়ের পায়ে লেগে বল শেষ পর্যন্ত বাউন্ডারি অতিক্রম করলো, পায়ে লাগার সাথে সাথে আসলে বোলার ঠিকঠাকভাবে আপিল করার আগেই যেন আম্পায়ার রেডি টু গিভ হিমসেলফ আউট। এই যে সিচুয়েশনস গুলো, এই যে আম্পায়ারের মোটামুটি প্রি মাইন্ডসেট নিয়ে আসলে আম্পায়ারিং করতে যাওয়া এবং আম্পায়ারের সকল 50-50, 40-60 ডিসিশনস গুলো বাংলাদেশের এগেনস্টে যাওয়া পরপর ম্যাচেস গুলোতে, এবং ওই চারটা যদি হতো শেষ পর্যন্ত, আম্পায়ার কলেই হৃদয় শেষ পর্যন্ত আউট হলেন। ডাউন দ্য লেগের যে বলটা সামান্য একটু লেগ স্টেপে লেগেছিল, আম্পায়ার কলে যদি তিনি আউট না হতেন, যদি সেটা রিভিউয়ে যেত, শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ যে 4 রানে হেরেছে, সেই 4 রান বাই 4 হিসেবে, লেগ বাই 4 হিসেবে বাংলাদেশের রানের খাতায় যোগ হতো। 113 এবং 113-র মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যর জায়গাটা কিন্তু আমরা শেষ পর্যন্ত গোছাতে পারতাম। বাংলাদেশ এটা পারে নাই, এবং না পারার মূল কারণটাই হচ্ছে পোর আম্পায়ারিং। আম্পায়ারের অনফিল্ড আম্পায়ারের ডিসিশনস গুলো ইন্টেনশনালি বাংলাদেশের বিপক্ষে যাওয়া। নেপাল ম্যাচে আমি তো লিটনের ইনসিডেন্টটা দিলাম, মোটামুটি এরকম 4-5টা ঘটনা প্রবাহ ঘটেছে, সাকিব আল হাসানের বলেও ঘটেছে, যেখানটায় আম্পায়ার্স কল বাংলাদেশের ডিসফেভারে গেছে, যেখানটায় আম্পায়ার্স কল নেপালিদের ফেভারে গেছে। শেষ পর্যন্ত ডিআরএস এর কারণে হয়তো অনেক ডিসিশন রিভার্স হয়েছে ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডে যেই দলটা ফিল্ডিং সাইডে থাকছে, সেটা হতে পারে সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ, সেটা হতে পারে নেপালের এগেনস্টে বাংলাদেশ, কিংবা যখন বাংলাদেশ ব্যাটিং এ থাকছে লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাওয়া বল, সেটাতেও অনেক ক্ষেত্রে বাংলাদেশি ব্যাটারদেরকে আউট দেওয়া হচ্ছে। রিভিউ হয়তো কখনো রিয়াদ বা লিটনরা বেঁচে যাচ্ছেন, আবার কখনো সামান্য আম্পায়ার্স কলের কারণে, সামান্য একটু টাচ করার কারণে তাহিদ হৃদয়ের আউট হয়ে যাচ্ছেন। বাংলাদেশের পুরো ম্যাচের মোমেন্টাম শিফট হয়ে প্রতিপক্ষের কাছে চলে যাচ্ছে। এই যে ঘটনা প্রবাহ ঘটেছে সবশেষ ম্যাচেসগুলোতে, এটা অস্ট্রেলিয়া ম্যাচের আগে আমার কাছে মনে হয় বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং পারফরমেন্স কেমন হবে তার থেকেও বড় চিন্তার, কনসার্নের বিষয়। বাংলাদেশের প্রতিপক্ষ পরের ম্যাচে যতটুকু অস্ট্রেলিয়া, আমি মনে করি তার থেকে অনেক বেশি আম্পায়ার। যে আম্পায়াররা বাংলাদেশকে দেখলেই, বাংলাদেশ মাঠে নামলেই, আমি বলছি না যে এটা হচ্ছে প্রি মাইন্ডসেট করা, আইসিসি থেকে আর কি তাদেরকে এইভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বাংলাদেশকে তোমরা সবসময় হারিয়ে দিবা, বাংলাদেশ যে কোনো দলের জন্য থ্রেট ক্রিয়েট করতে পারে, সো বাংলাদেশ যখনই মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে ডিসিশনস গুলো যাইতে হবে। এরকম কোনো পরিকল্পনা করে আম্পায়ারদেরকে মাঠে আম্পায়ারিং করতে পাঠানো হয়েছে আমি সেটা বলছি না, কিন্তু আম্পায়ারদের যে মেন্টালিটি, ওভারঅল এভারেজে আম্পায়ারদের যে ফিঙ্গার রেজ করার প্রবণতা, বাংলাদেশের প্রতিপক্ষ দুর্বল দল হোক কিংবা শক্তিশালী দল হোক, সেই জায়গাটা অনেক বেশি কনসার্নিং। সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশের সত্যি সত্যি আগেই জেতা উচিত ছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ পারেনি, এবং ডেফিনেটলি আম্পায়ারের এখানে একটা রোলকে যদি আমরা নিয়েও আসি,
আমি বলছি যে বাংলাদেশকে অবশ্যই জেতা উচিত ছিল ঠিকঠাকভাবে, আম্পায়ারের কল বাংলাদেশের ফেভারে ডিসফেভারে যেখানেই যাক না কেন বাংলাদেশের নিজের যোগ্যতায় জেতা উচিত ছিল। কিন্তু বাংলাদেশ যে পরাজিত হয়েছে সেটার পেছনে আম্পায়ারের ডিসিশনসের তো একটা রোল রয়েছে। ফাইনালি আইসিসি ইভেন্টস মানেই বড় দলের বিপক্ষে, স্পেশালি যখন টিম টাইগার্স খেলে, ঠিক তখন বাংলাদেশের ডিসফেভারে সব ডিসিশনস গুলো যায় ভাই। এটা এমন না যে এটা নতুন করে যায়। আমরা যদি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ দেখি, বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছিল মনে পড়ে? বাংলাদেশের ফিল্ডাররা ফিল্ডিং ইনিংসে বাংলাদেশ ছিল সেই সময়টায়, যখন মরিস এরাসমাসকে নোটিস করেন সেই ব্যাপার সম্পর্কে, অনফিল্ড আম্পায়ার ছিলেন, এখন তিনি অবসরে চলে গেছেন, তিনি সেটা একবার টিভি আম্পায়ারের সাথে ক্রস চেক করার প্রয়োজন বোধ করেন নাই। যদি কোনো ফিল্ডার ফিল্ডিং করার সময় ব্যাটিং এ থাকা দুই ব্যাটারের কাউকে বা ব্যাটিং ইনিংসকে যারা এগিয়ে নিচ্ছেন সেই দলের ক্রিকেটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে তো পেনাল্টি হিসেবে ফিল্ডিং সাইডের এগেইনস্টে এবং ব্যাটিং সাইডের ফরে 5 রান অ্যাড হয়। বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা এডিলেইডে ভারতের বিপক্ষে আমি কভার করেছিলাম, ওই 4-5 রানই হেরেছিল। বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা যেই 4 রান বাংলাদেশ পেয়েছিল, এবং আম্পায়ার কাগিসো রাবাদার বলে রাবাদা যতটুকু কনফিডেন্টলি অ্যাপিল করেছেন তার থেকে বেশি ওভার কনফিডেন্টলি আউট দিয়ে দিলেন। সেকেন্ডসও অপেক্ষা করলেন না, 5 সেকেন্ড 10 সেকেন্ড অপেক্ষা করলেন না, তার কাছে মনে হয়েছে তাড়াতাড়ি আউট দিয়ে হৃদয়কে হচ্ছে সাজ করে পাঠানোটা বেশি জরুরি। সেই 4 রানের ব্যবধানই তো শেষ পর্যন্ত বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার জয় পরাজয়ের ব্যবধান হিসেবে পরিগণিত হলো। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এবং এরপরের ম্যাচটা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং এবারের বিশ্বকাপে তুলনামূলকভাবে যখন নিউজিল্যান্ড, এবারের বিশ্বকাপে যখন ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কা, এবারের বিশ্বকাপে যখন শক্তিশালী এরকম দলগুলো তারা পা হরকেছে, তারা শেষ পর্যন্ত যে এক্সপেকটেশনস বা যেভাবে সিডিং করা হয়েছে যে এই দলের অবস্থান এততম, তাদেরকে চমকে দিয়ে যে পাকিস্তান আউট হয়ে গেছে, ওই জায়গাটা হচ্ছে আরেকটা দল দখল করে ফেলেছে ইউএসএ, নিউজিল্যান্ডের জায়গায় আফগানিস্তান চলে এসেছে। এইগুলো তো বিশ্বকাপে যারা আসলে বিশ্বকাপ বা আইসিসিতে প্রভাব বিস্তার করে, বড় বড় দলগুলো, বড় বড় দেশগুলো, বড় বড় বোর্ডগুলো, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, তাদের জন্য কিছুটা হলো বিব্রতকর। সিডিংটা করা হয়েছে র্যাঙ্কিং বেসিসে, এবং সেখানটায় আসলে যখন চমক আসে, যখন অন্তত 2টা বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং আইসিসির প্রত্যেকটা ইভেন্টে এভারেজ পারফরমেন্স করা নিউজিল্যান্ড যখন বাদ পড়ে যায়, ঠিক তখন কিছুটা হলেও হতাশা কাজ করে আয়োজকদের মধ্যে। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ, যদি বাংলাদেশে এবারে পারফরমেন্সটা হচ্ছে আমার কাছে মনে হয় দারুণ আশা জাগে নিয়ে। বাংলাদেশের বোলিং অ্যাটাক এবারের বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ বোলিং অ্যাটাক। বাংলাদেশ 106 রান ডিফেন্ড করেছে, বাংলাদেশ সাউথ আফ্রিকাকে 113-তে আটকে ফেলেছে, শ্রীলঙ্কাকে বাংলাদেশ 122-23-এর মধ্যে আটকে ফেলেছে। বাংলাদেশের বোলিং অ্যাটাক মোমেন্টাম ক্রিয়েট করেছে যেই সময়গুলোতে দরকার, সেটা হতে পারে শ্রীলঙ্কার এগেনস্টে, সেটা হতে পারে নেদারল্যান্ডসের এগেনস্টে। বাংলাদেশের বোলিং অ্যাটাক 106 রান করার পরেও যেভাবে পাওয়ার প্লেতে তানজিম হাসান সাকিব বাংলাদেশকে ডেলিভার করেছে, যেভাবে প্রথম 4 ওভার করে 4 উইকেট নিয়ে নেপালের পাওয়ার প্লে রানটা ছিল একটা সময় 6 ওভার শেষে 24 রান 4 উইকেটে, শুরুতেই তাদেরকে ড্যামেজ করেছে। সো বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে তো কোনো ধরনের প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে নামবে, এই যে বোলিং অ্যাটাক নিয়ে প্রশ্ন না থাকা, সেটাই অনেককে আগে থেকে যারা বাংলাদেশের এগেনস্টে ডিসিশনস গুলো দিচ্ছেন, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তগুলো বাংলাদেশের এগেনস্টে যেহেতু যাচ্ছে, তাদেরকে আবারও একটা প্রি মাইন্ড সেট করতে হেল্প করবে। কারণ বাংলাদেশ সাউথ আফ্রিকাকেও আরেকটু হলে হারিয়ে দিত, বাংলাদেশ আরেকটু হলে 4 ম্যাচের 4টাই জয় পেত। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি এই বাংলাদেশ জিতে যায়, 2টা জিনিস ঘটবে। বাংলাদেশের সুপার 8 থেকে সেমিফাইনালসে যাবার পথে অনেকখানি এগিয়ে যাবে টিম টাইগার্স, কারণ বাংলাদেশের ইন্ডিয়ার পরের ম্যাচটা রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ 2 ম্যাচ খেলে 2টা ম্যাচই জিতেছে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের উইকেট সম্পর্কে, আউটফিল্ড সম্পর্কে, সেখানকার ডে নাইট ম্যাচগুলো কিভাবে হয়, নাইট ম্যাচ ইনফ্যাক্ট, সেই সম্পর্কে আইডিয়াটা অন্য যে কোনো দলের থেকে অনেক বেশি প্রপার, অনেক বেশি কার্যকর। এবং সবশেষ ম্যাচে আফগানিস্তান যে পারফরমেন্সটা করেছে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, সেটাও বাংলাদেশের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। সো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি ভালো করে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি জিতে যায়, একটা দল তো ইন্ডিয়া সেমিফাইনালে যাবে এরকমটা ধরেই রাখা হয়েছে, সেই জায়গায় বাংলাদেশ দল এরপরে 2 ম্যাচের একটা জিতলেই সেমিতে চলে যাবে। এই যে একটা টেনশন, এই যে একটা ইকুয়েশন ঘটতে পারে, এই যে একটা ইকুয়েশন ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশ দলের বোলিং অ্যাটাক স্পেশালি দে আর অ্যাবল, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কনসার্নিং। এবং এই কনসার্নটাই বাংলাদেশের পরের ম্যাচে, বাংলাদেশের সুপার 8-এর প্রথম ম্যাচে বাংলাদেশকে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে বাধ্য করবে না, আম্পায়াররাও বাংলাদেশ দলের বাংলাদেশের ব্যাটিং ইনিংসের, বোলিং ইনিংসের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে।
নো ডাউট অ্যাবাউট দ্যাট। সবাই ভালো থাকবেন।